বৃহস্পতিবার ৭ই মে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদ শেষ হয়েছে। আইন অনুযায়ী ৭ই মে পর্যন্ত ছিল আগের সরকারের কার্যকাল। সেই সময়সীমা শেষ হওয়ার পরই রাজ্যের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন ঘটে গেল। রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। এর ফলে কার্যত বিধানসভার অস্তিত্ব আর বর্তমানে নেই বলে প্রশাসনিকভাবে ঘোষণা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা না দিলেও মুখ্যমন্ত্রী হিসেবে তার আর কোনো ক্ষমতা বা আর কিছু থাকলো না এই বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণার পর। এই সিদ্ধান্তের পর রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে তৈরি হয় নতুন প্রশ্ন, কারণ বিধানসভা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার অস্তিত্বও শেষ হয়ে গেল। ফলে প্রশাসনিক ক্ষমতার রূপান্তর নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা ও ব্যাখ্যা। তবে এই পুরো পরিস্থিতির মাঝেও সবচেয়ে আলোচনায় রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশাসনিক মেয়াদ শেষ হলেও তিনি এখনও নিজের সামাজিক ও রাজনৈতিক পরিচয়ে কোনো পরিবর্তন আনেননি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে তার পরিচয় এখনও আগের মতোই রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সব জায়গাতেই নিজেকে পরিচয় দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ প্রশাসনিকভাবে তার মেয়াদ শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি প্রাক্তন শব্দটি ব্যবহার করেননি। অর্থাৎ এখনও তার প্রোফাইলে মুখ্যমন্ত্রী পদটি আগের অবস্থানেই রয়েছে। পাশাপাশি তার ছবির নিচে দুটি গুরুত্বপূর্ণ পরিচয় উল্লেখ রয়েছে। একদিকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, অন্যদিকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশাসনিক নিয়ম অনুযায়ী দ্বিতীয় পরিচয়ের আগে প্রাক্তন শব্দটি যুক্ত হওয়া উচিত ছিল, যা এখনো পর্যন্ত হয়নি। দুদিন আগেই নবান্নে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং সৌমিত্র খাঁ। তো সেখানে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌমিত্র খাঁ মজার ছলে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কালীঘাটের বাড়িতে একটা চেয়ার গিফট করব, যেখানে মুখ্যমন্ত্রীর কথাটা লেখা থাকবে সেই চেয়ারে, এবং তার পাশে ব্র্যাকেটে খুব ছোট করে প্রাক্তন কথাটি লেখা থাকবে, এক্স কথাটি লেখা থাকবে, যেটা উনি দেখতে পারবেন না কিন্তু অন্য সবাই দেখতে পারবেন। তো এই মজা নিয়ে নানান রকম আলোচনা শুরু হচ্ছে বা অলরেডি চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এইভাবে ইস্তফা না দিয়ে তাকে যে বরখাস্ত করা হলো এক প্রকার, এইটাও একটা নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যের ক্ষেত্রে। এর আগে যতজন মুখ্যমন্ত্রী মানে বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তারপর যারা ভোটে জিতে আর শপথ নিতে পারেননি বা নতুন মুখ্যমন্ত্রী হতে পারেননি, প্রত্যেকেই কিন্তু প্রোটোকল অনুযায়ী তারা কিন্তু তাদের ইস্তফা দিয়েছেন, সৌজন্য মেনে তারা ইস্তফা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে বলে এসছেন যে তিনি এই রেজাল্টকে মানেন না, এই ভোটের বিষয়টিকে তিনি মানেন না, তিনি ইস্তফা দেবেন না, তাকে বরখাস্ত করা হলে হোক, এই বিষয়টাও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা শুরু হয়। বিরোধী শিবিরের একাংশ দাবি করছে এটি প্রশাসনিক বাস্তবতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার অবস্থানের এক অস্বাভাবিক বৈপরীত্য। তবে শাসক দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এবার আসা যাক নির্বাচনী ফলাফলের প্রসঙ্গে, যা এই গোটা পরিস্থিতির মূল ভিত্তি তৈরি করেছে। গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফল প্রকাশিত হয় 4 মে। মোট 294টি আসনের মধ্যে 293টি আসনের ফল ঘোষণা হয়। আপনারা জানেন ফলতা বিধানসভার ভোট হওয়া এখনো বাকি রয়েছে, 21 মে ভোট রয়েছে। তো এই 293টির মধ্যে 207টি আসনে বিজেপি জয়লাভ করে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস 80টি আসনে আটকে যায়। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে এক বড় পরিবর্তন নিয়ে চলে এসেছে। অর্থাৎ পরিষ্কার যে একদম ক্লিয়ার মেজরিটি বিজেপি পেয়েছে, তাই বিজেপি সরকার গঠন করছে। এখানে ইফস অ্যান্ড বাটসের কোনো জায়গাই নেই। এই ফল ঘোষণার পর থেকেই রাজ্যে তৈরি হয় রাজনৈতিক অস্থিরতা। সাধারণভাবে নির্বাচনী ফলাফলের পর বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ একটি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ, কিন্তু এই ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। মমতা ব্যানার্জি শুরু থেকেই এই ফলাফলকে মান্যতা দিতেই অস্বীকার করে গিয়েছেন। তার অভিযোগ একাধিক কেন্দ্রে ভোট লুট করা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। তিনি দাবি করেছেন 100টিরও বেশি কেন্দ্র থেকে অনিয়মের মাধ্যমে
ভোট লুট করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ফলাফলকে তিনি গ্রহণ করছেন না। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ভবিষ্যতে তিনি আইনি পথে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন বলেও তিনি জানিয়ে রেখেছিলেন অলরেডি। এই অবস্থানের কারণে রাজ্যে তৈরি হয়েছে এক অভূতপূর্ব প্রশাসনিক শূন্যতা। কারণ নির্বাচনে পরাজয়ের পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, ফলে প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠে যায় বিভিন্ন মহলে। তৃণমূল কংগ্রেসের একটি অংশের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি রাজনৈতিক বার্তা। তাদের দাবি ভোট লুট এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ হিসেবেই মমতা ব্যানার্জি পদত্যাগ করেননি। কিন্তু দেখুন, যেটা বাস্তব সেটা তো বাস্তব। এটাও তো মানতে হবে যে ৮০টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যদি এই ভোট লুটের অভিযোগ করেন, তাহলে এই ৮০টি কেন্দ্রেও কি ভোট লুট করা হয়েছে? সেখানে যারা তৃণমূলের প্রার্থীরা জিতেছেন, তাহলে তারাও কি সেই ভোট লুটের জয়ের ফল পেয়েছেন? তো এই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে বিভিন্ন মহলে, প্রশাসনিক মহলে তো বটেই, রাজনৈতিক মহলেও এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তিনি চান যে তাকে বরখাস্ত করা হোক, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই কিন্তু উল্লেখ করেছিলেন, যাতে তার অবস্থান রাজনৈতিকভাবে আরও স্পষ্ট হয়। এই পরিস্থিতিতে ৭ই মে সন্ধ্যায় লোকভবন থেকে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হলেও বিদায়ী মুখ্যমন্ত্রীকে বরখাস্তের বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়নি। সেখানে বিধানসভা যে ডিসলভ করা হয়েছে সেই উল্লেখ রয়েছে। একই সঙ্গে তাকে তদারকি মুখ্যমন্ত্রী হিসেবেও কোনো আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। ফলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, রাজ্যের প্রশাসন এখন ঠিক কার হাতে রয়েছে? এই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে যদি আমরা খুঁজতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই প্রশাসনের, মানে বিজেপি সরকার শপথ গ্রহণ এখনও করেনি। শনিবার ৯ মে তারা শপথ গ্রহণ করতে চলেছে, মানে বিজেপি সরকার শপথ গ্রহণ করতে চলেছে। এবারে ৭ই মে রাত ১২টার পর থেকে ৯ মে সকাল 10টার আগে পর্যন্ত আমাদের রাজ্যের যে প্রশাসনিক যে কাঠামোটা, সেটার কি হলো? তাহলে সেটা কিভাবে চলছে? সার্বিকভাবে যেটা জানতে পারা যাচ্ছে, এক্ষেত্রে বেশ কিছু বিষয় করণীয় রয়েছে। রাজ্যপালের হাতে এই দায়িত্ব রয়েছে বা রাজ্যপালের কর্তৃত্ব রয়েছে। রাজ্যপাল চাইলে নিজে হাতে ক্ষমতা রাখতে পারেন। যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপাল নিজের হাতেই প্রশাসনের ক্ষমতা রেখেছেন। মুখ্য সচিবরা অ্যাক্টিভ, স্বরাষ্ট্র সচিবরা, বিভিন্ন দপ্তরের সচিবরা অ্যাক্টিভ, তাদেরকে দিয়ে রাজ্যপাল নিজের হাতেই শাসন রেখেছেন এই সময়টুকুর মধ্যে। এছাড়াও যেটা রাজ্যপাল করতে পারতেন বা রাজ্যপালের ক্ষমতা বলে তিনি করা যেতে পারত, সেটা হচ্ছে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি যদি ইস্তফা দিয়ে দিতেন, তাহলে তাকে তদারকি সরকার চালানোর জন্য আহ্বান করা যেতে পারত। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদারকি সরকার করার জন্য আহ্বান জানানো যেতে পারত, যদিও রাজ্যপাল সেটা করেননি। আর যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে গিয়ে এই সময়টুকুর মধ্যে, মানে এই প্রায় 48 ঘন্টার কিছুটা কম সময়, তো এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যেতে পারতো। আপনারা খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বশেষ বক্তব্যে এটা বলেছেন যে আমি রেজিগনেশন দেব না, আমাকে বরখাস্ত করা হোক, প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাক। তো এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন। তো এই তিনটে করণীয় বিষয়ের মধ্যে রাজ্যপাল নিজের হাতে ক্ষমতা রেখেছেন বলে জানতে পারা যাচ্ছে। শনিবার 10টায় যে শপথ গ্রহণ হবে, তারপর থেকে ক্ষমতা নতুন সরকার অর্থাৎ বিজেপির যে সরকার গঠন হতে চলেছে সেই সরকারের হাতে ন্যস্ত থাকবে। আশা করি আপনাদের এই প্রশাসনিক যে একটা অসঙ্গতি বা প্রশাসনিক যে একটা সমস্যা মানুষের মনে তৈরি হয়েছে, সেটা কিছুটা দূর করার চেষ্টা করতে পারলাম। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।